কানাডায় কয়েক মাস ধরে রাজনৈতিকভাবে নানা সমস্যা মোকাবেলা করছিলেন জাস্টিন ট্রুডো। এর প্রেক্ষাপটে গতকাল সোমবার প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করবেন বলে তিনি যে ঘোষণা দিয়েছেন তা একরকম প্রত্যাশিত ছিল। এরপরও ট্রুডোর ওই ঘোষণাকে তার বিস্ময়ে জাগানো পতন হিসেবে ধরা যায়, কেননা একসময় তিনি এতই জনপ্রিয় ছিলেন যে কোনো কূটনৈতিক বৈঠকেও তার সঙ্গে সেলফি তুলতে লাইন ধরতেন ভক্তরা। প্রায় 25 বছর ধরে রাজনীতিতে সক্রিয় থাকা ট্রুডোর উত্থান পতন নিয়ে সংক্ষেপে কিছু তথ্য জানা যাক। 1971 সালে ক্রিসমাস ডেতে জন্মগ্রহণ করার সময় থেকেই তারকা হয়ে উঠেছিলেন জাস্টিন ট্রুডো। এ সময় তার বাবা পিয়ের এলিট ট্রুডো ছিলেন কানাডার প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে তার তারকাখ্যাতি অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠেন সাবেক টেলিভিশন উপস্থাপিকা স্ত্রী মার্গারেট। পরে বিবাহ বিচ্ছেদ ঘটে। তবে 2000 সালে বাবার স্মরণের অনুষ্ঠানে তার প্রশংসা করে দেওয়া এক ভাষণে ট্রুডোর নিজস্ব রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত দেয়। তখন তার বয়স ছিল 28 বছর। গির্জাভর্তি শোকাহত মানুষের উদ্দেশ্যে তার বার্তা ছিল, এটাই শেষ নয়। 2008 ট্রুডো ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। সেখান থেকে 2008 সালে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। সেই সময় তার বয়স ছিল 36 বছর। 2012 এবছর একটি চ্যারিটি বক্সিং মুষ্টিযুদ্ধ ম্যাচে ট্রুডো তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের এক নেতাকে পরাজিত করেন, যিনি ছিলেন কারাগারে ব্ল্যাক বেল্ট পাওয়া। এই ঘটনা তার রাজনৈতিক জীবন ও জনপ্রিয়তাকে আরও গতিশীল করে। প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করবেন বলে গতকাল সোমবার ঘোষণা দিয়েছেন ট্রুডো। 2012 সালে এক চ্যারিটি বক্সিং ম্যাচে ট্রুডো তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের এক নেতাকে পরাজিত করেন, যিনি ছিলেন কারাতে ব্ল্যাক বেল্ট পাওয়া। এই ঘটনা তার রাজনৈতিক জীবন ও জনপ্রিয়তাকে আরও গতিশীল করে। বাবা এলিয়ট ট্রুডোর 15 বছরের প্রধানমন্ত্রিত্বকালে দেশের প্রভাবশালী রাজনৈতিক শক্তি হয়ে ওঠা লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন জাস্টিন ট্রুডো। লিবারেলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব গ্রহণকালে অন্তঃকন্দল জর্জরিত ছিল দেশটি। 2015 তুলনামূলকভাবে কম বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাক লাগিয়ে দেন। গড়ে তোলেন লিঙ্গ সমতা ভিত্তিক মন্ত্রিসভা। নিজেকে পরিচিত করে তোলেন একজন নারীবাদী, পরিবেশবাদী এবং শরণার্থী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার কর্মী হিসেবে। 2016 ট্রুডো জাতীয় কার্বন ট্যাক্স কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিতে কর ছাড় পাওয়া ভোক্তাদের অন্তর্ভুক্ত করা হয়। এটি ছিল দেশের অর্থনৈতিক খাতে এক বড় সংস্কারমূলক পদক্ষেপ ও তার অন্যতম লক্ষ্য পূরণের ঘটনা। তবে রাজনৈতিক বিরোধীরা এই ব্যবস্থার বিরোধিতা করেন বলে এটি প্রত্যেক কানাডিয়ার উপর বোঝা চাপাবে। 2017 সাল কিছু কেলেঙ্কারি ট্রুডোর ভাবমূর্তিকে ধীরে ধীরে ক্ষুণ্ণ করতে শুরু করে। এবছর নৈতিকতা বিষয়ক একটি কমিশন জানায়, বিনামূল্যে জাঁকজমকপূর্ণ এক ছুটি কাটিয়েও বিষয়টি প্রকাশ না করে 2016 সালে স্বার্থ সংঘাত সংশ্লিষ্ট নিয়ম ভেঙেছেন তিনি। বাবার স্মরণ অনুষ্ঠানে তার প্রশংসা করে দেয় এক ভাষণ ট্রুডোর নিজস্ব রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত দেয়। 2018 এক সাংবাদিকের সঙ্গে 2000 সালে ট্রুডোর অর্থনৈতিক কার্যকলাপে জড়িয়েছিলেন বলে অভিযোগ ওঠে, তবে অভিযোগ নাকচ করেন তিনি। 2019 সাল নৈতিকতা বিষয়ক একজন ফেডারেল কমিশনার এক আদেশে বলেন যে ট্রুডো মন্ট্রিলিয়ন ভিত্তিক বহুজাতিক প্রকৌশল ও নির্মাণ প্রতিষ্ঠান এসএনসি লাভালনের বিরুদ্ধে করা এক মামলায় তার সাবেক বিচারমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলকে প্রতারিত, অবজ্ঞা ও সম্মানহানি করার চেষ্টা করেন। এটি তার ভাবমূর্তিতে আরেক কলঙ্ক লেপন করে। এবছর তিনি পুনর্নির্বাচিত হন, তবে তার দল লিবারেল পার্টির সংখ্যাগরিষ্ঠ হারায়। 2020 করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলাকালে স্ত্রী সোফি ফ্রেগরি ট্রুডো ভাইরাসে আক্রান্ত হলে জাস্টিন ট্রুডো নিজেই আইসোলেশনে যান। এখন তারা বিচ্ছিন্ন। করোনাকালে মহামারী ছড়িয়ে পড়া ঠেকাতে নানা রকম কড়াকড়ি আরোপ করেন তিনি। 2021 সাল এবছর জনসমর্থন তুলনামূলক ভালো থাকলেও ট্রুডোর আগাম নির্বাচনের ঘোষণা দেন। বলেন, করোনাকালীন ও অর্থনৈতিক সংকট কাটিয়ে কানাডাকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে দলের পক্ষে জোরালো সমর্থন আদায় করতে চান তিনি। পরে নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে জয়ী হন, কিন্তু এবারও তার দল সংখ্যাগরিষ্ঠতা আদায় ব্যর্থ হয়। 2022 করোনার টিকা নিয়ে বিক্ষোভ অচল হয়ে পড়ে রাজধানী অটোয়া ও কয়েকটি সীমান্ত ক্রসিং। জনশৃঙ্খলা রক্ষায় ট্রুডো জরুরি অবস্থা জারি করেন। শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর ব্যবস্থা নেওয়ার অনুমতি দেন কর্তৃপক্ষকে। নিষিদ্ধ করা হয় সমাবেশ। করোনার ওপর আরোপ করা হয় বিধিনিষেধ। এ পদক্ষেপ রক্ষণশীলদের মধ্যে তার ব্যাপক ক্ষোভের সঞ্চার করে। এর মধ্যে বাড়ি ভাড়া বেড়ে যাওয়া ও মূল্যস্ফীতি চাপ সব রাজনৈতিক ঘটনার মানুষের মধ্যে জন্ম দেয় হতাশার। 2023 নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এবছর এক আলাপচারিতায় ট্রুডো বলেন, তার জনগণ খেপেছেন। এই ক্ষোভ সবকিছু নির্মূল করে দিচ্ছে। আমাদের নম্রতা ভদ্র হওয়া দরকার। কিছু মানুষ পাগল হয়ে গেছে। বাসা ভাড়া ও বেকারত্ব বৃদ্ধি নিয়ে
তিনি যখন দেশবাসীর ক্ষোভের মুখে, ঠিক তখন ভারতের সঙ্গেও জড়ান বিবাদে। 2024 সেপ্টেম্বরে ট্রুডোর ক্ষমতা আরও দুর্বল হয়ে পড়ে। ওই সময় আইন পাশের ক্ষেত্রে লিবারেলদের প্রয়োজনীয় সমর্থন দেওয়ার নিশ্চয়তা থেকে বঞ্চিত করে বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টি। পরের মাসে ট্রুডো জানান তিনি কানাডার অভিবাসন নীতি কঠোর এবং স্বাস্থ্য ও অন্যান্য পরিষেবা খাতে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। এসব পদক্ষেপ এইটাই তুলে ধরে যে তার নীতি ভালোভাবে কাজ করছে না। গত ডিসেম্বর উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড আচমকা পদত্যাগ করেন। এটি ছিল ট্রুডোর সরকারের জন্য একটি বড় ধাক্কা। ক্রিস্টিয়া ছিলেন ট্রুডোর মন্ত্রিসভার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন। তিনি ট্রুডোর দেওয়া ব্যয় বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করার পর তার বিরাগভাজন হয়ে পড়েন। ফ্রিল্যান্ড পদত্যাগ করে যে চিঠি লেখেন তাতে অভিযোগ করা হয় ট্রুডো দেশের জন্য ভালো কিছু করার দিকে মনোযোগ না দিয়ে রাজনৈতিক ছলচাতুরির আশ্রয় নিচ্ছেন। 2025 পদত্যাগের জন্য বিরোধীদের পাশাপাশি নিজ দলের মধ্যে থেকে চাপ বাড়তে শুরু করে ট্রুডোর উপর। শেষমেশ গতকাল পদত্যাগ করার ঘোষণা দেন তিনি।